নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও অন ইন্ডিয়ান ইকোনমি সিরিজ। আজকে আমরা ন্যাশনাল ইনকামের পার্ট 2 আলোচনা করব। চলো শুরু করা যাক। তো বন্ধুরা, এর আগের ভিডিওতে আমরা যেখানে শেষ করেছিলাম ন্যাশনাল ইনকাম মেজার করার যে বিভিন্ন অ্যাগ্রিগেটস গুলো ছিল, এই অ্যাগ্রিগেটস গুলো কি জিনিস, কিছু স্ট্যাটিস্টিক্যাল অ্যাপ্রক্সিমেশন, কিছু স্ট্যাটিস্টিক্যাল টেকনিক বা কিছু স্ট্যাটিস্টিক্যাল ভ্যালিউজ যেগুলো ন্যাশনাল ইনকাম ক্যালকুলেট করার জন্য ব্যবহার করা হয়। বিকজ জেনুইনলি একদম এক্স্যাক্ট ন্যাশনাল ইনকাম কিন্তু মেজার করা পসিবল নয়। ইচ অ্যান্ড এভরি ইন্ডিভিজুয়াল যারা আমাদের ইন্ডিয়াতে আর্ন করছে তাদের আর্নিংটাকে প্লাস করে ন্যাশনাল ইনকাম মেজার করা ইজ আ হিউজ টাস্ক। তাই জন্য এই স্ট্যাটিস্টিক্যাল অ্যাপ্রক্সিমেশনস গুলো ব্যবহার করা হয়। আজকের ভিডিওতে আমরা নেক্সট অ্যাগ্রিগেট অফ ন্যাশনাল ইনকাম, যেটা হচ্ছে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, সেটা আমরা আলোচনা করব। বন্ধুরা, এর আগের ভিডিওতে আমরা প্রথম ন্যাশনাল ইনকামের যে অ্যাগ্রিগেট অর্থাৎ জিডিপি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, সেটা আমরা আলোচনা করে নিয়েছিলাম। আশা করি তোমরা এই ভিডিওটা দেখে নিয়েছো। যদি না দেখেছো, ভিডিও নাম্বার 15 এই প্লেলিস্টেই পেয়ে যাবে, সেখানে দেখে নাও। সেখানে আমরা জিডিপি বোঝার আগে নর্মাল রেসিডেন্টস অফ ইন্ডিয়া কাদেরকে বলে সেটাও আমরা দেখে নিয়েছিলাম। যদিও জিডিপি বোঝার জন্য নর্মাল রেসিডেন্টসের কনসেপ্টটা অতটা কাজে লাগেনি, তবে আজকের টপিকটা বোঝার জন্য সেই নর্মাল রেসিডেন্টের কনসেপ্টটা খুবই কাজে লাগবে। তোমরা যদি এর আগের ভিডিওটা না দেখে থাকো, প্লিজ দেখে নিয়ে তারপর এই ভিডিওতে ফিরে আসো। চলো তাহলে আজকের ভিডিওর টপিকটা শুরু করা যাক। গ্রস ন্যাশনাল প্রোডাক্ট কাকে বলে? তো গ্রস ন্যাশনাল প্রোডাক্টের যেটা স্ট্যান্ডার্ড ডেফিনেশন সেটা হচ্ছে অ্যাগ্রিগেট ভ্যালু। অ্যাগ্রিগেট ভ্যালু বলতে টোটাল ভ্যালু অফ অল ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিসেস। ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিসেসের মানেটাও কিন্তু আমি এর আগের একটা ভিডিওতে বুঝিয়ে দিয়েছি। আশা করি এখন তোমাদের সেটা ক্লিয়ার আছে। ছোট্ট করে যদি এখানে বলতে হয় আবারও, যে কোনো পণ্য বা পরিষেবা যেটা মানুষের পার্সোনাল কনজাম্পশন, ব্যক্তিগত ব্যবহারের জন্য কেনে, প্রোডাকশন করার জন্য নয়, সেটাকেই বলে হচ্ছে ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিসেস প্রডিউসড বাই দ্য নর্মাল রেসিডেন্টস অফ আ কান্ট্রি। নর্মাল রেসিডেন্টস এর আগের ভিডিওতে বুঝিয়েছিলাম, চলো আরেকবার দেখে নেওয়া যাক। তার আগে অ্যাকাউন্টিং ইয়ারের ডেফিনেশনটাও আশা করি তোমরা জানো। এই সবগুলো কি টার্মের ডেফিনেশন প্লিজ কমেন্ট সেকশনে তোমরা লিখে দাও, যাতে আমিও বুঝতে পারি যে তোমরা এই কনসেপ্টস গুলো জানো এবং এই ভিডিওটাও বুঝতে তোমাদের যাতে সুবিধা হয়। আচ্ছা, তো বলেছে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট কি? টোটাল ভ্যালু অফ অল ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিসেস। পণ্য বা পরিষেবা যেটা ফাইনালি বিক্রি হচ্ছে সেগুলোর টোটাল ভ্যালু, যেগুলো প্রডিউসড বাই দ্য নর্মাল রেসিডেন্টস অফ আ কান্ট্রি ইন অ্যান অ্যাকাউন্টিং ইয়ার। তো নর্মাল রেসিডেন্টস কাদেরকে বলে চলো আরেকবার দেখে নিই। তো ইন্ডিয়ান নর্মাল রেসিডেন্টস কাদেরকে বলা হবে? ফর এক্সাম্পল শাহরুখ খান, যিনি ইন্ডিয়াতে থেকেই বলিউড ইন্ডাস্ট্রির পার্ট এবং তার অ্যাক্টিং এর মাধ্যমে এবং নানান বিজনেসের মাধ্যমে তিনি ইন্ডিয়াতে থেকেই ইনকাম করে। 1 বছর বা তার বেশি সে ইন্ডিয়াতেই বসবাস করে এবং ইন্ডিয়াতেই আর্ন করে। তো সে কি নর্মাল রেসিডেন্ট অফ ইন্ডিয়া? অফকোর্স তাকে নর্মাল রেসিডেন্ট অফ ইন্ডিয়া ধরা হবে। সে যেহেতু ইন্ডিয়াতে বসবাস করেই ইন্ডিয়াতে ইনকাম বা ইকোনমিক অ্যাক্টিভিটি সে পারসিউ করছে, তো তার ইনকামটা গ্রস ন্যাশনাল প্রোডাক্টে অ্যাড হবে। নেক্সট এক্সাম্পল মুকেশ আম্বানি, উনিও ইন্ডিয়াতে থেকেই তার বিজনেস চালান। যদিও তার বিজনেসের বিভিন্ন ব্রাঞ্চ আছে অল ওভার দ্য ওয়ার্ল্ড, কিন্তু তার মেজর বিজনেসটা ইন্ডিয়াতেই রয়েছে। তো তিনি যেহেতু ইন্ডিয়ার নর্মাল রেসিডেন্ট, তিনি তার বিজনেস থেকে, সেটা ইন্ডিয়াতে লোকেটেড হোক কি বিদেশে লোকেটেড হোক, যেগুলো উনি আর্ন করছেন সেগুলো কি গ্রস ন্যাশনাল প্রোডাক্টে অ্যাড হবে? ইয়েস, অ্যাড হবে। যেহেতু উনি ইন্ডিয়ার নর্মাল রেসিডেন্ট, ইন্ডিয়ার রেসিডেন্ট, তাই জন্য উনি ইন্ডিয়া থেকে কি অল ওভার দ্য ওয়ার্ল্ড যেখান থেকেই উনি আর্ন করছেন সেটা ইন্ডিয়ার গ্রস ন্যাশনাল প্রোডাক্টে অ্যাড হবে। নেক্সট আলিয়া ভাট, উনি ব্রিটিশ সিটিজেন হলেও উনি ইন্ডিয়াতে বসবাস করে ইকোনমিক অ্যাক্টিভিটি পারসিউ করছে, তাই জন্য উনিও হলেন দ্য নর্মাল রেসিডেন্ট অফ ইন্ডিয়া। তো তার ইনকামটাও গ্রস ন্যাশনাল প্রোডাক্টে অ্যাড হচ্ছে। আরেকটা এক্সাম্পল টম ক্রুজ, এটা একটা ফিকশনাল এক্সাম্পল। ধরে নিচ্ছি মিস্টার টম ক্রুজ ধুরন্ধর 3 মুভিতে অ্যাক্টিং করার জন্য কিছুদিনের জন্য ইন্ডিয়াতে উনি এলেন এবং শুটিং করলেন। তবে যদি সেটা 1 বছরের কম হয় তাহলে কিন্তু তার এই আয়টা গ্রস ন্যাশনাল প্রোডাক্টে ক্যালকুলেট করা হবে না, যেহেতু উনি ইন্ডিয়ার নর্মাল রেসিডেন্ট নন। যদি 1 বছরের বেশি তিনি ইন্ডিয়াতে থেকে কাজ করেন তাহলে সেটা জিএনপিতে অ্যাড হবে। কিন্তু অবভিয়াসলি ওনার ফিজ প্রচুর, তো ওনাকে 1 বছরের বেশি অ্যাফোর্ড করাটাও মুশকিল। তার জন্য ওনার ইনকামটা ধরে নিচ্ছি গ্রস ন্যাশনাল প্রোডাক্টে অ্যাড হবে না, কারণ উনি ইন্ডিয়ার নর্মাল রেসিডেন্ট নন। আচ্ছা, আরেকটা এক্সাম্পল ইলন মাস্ক, যিনি ইউএসএ নর্মাল রেসিডেন্ট এবং ইউএসএ সিটিজেনও বটে। তিনি ইউএসএ তে বসে অল ওভার দ্য ওয়ার্ল্ড উনি বিজনেস চালাচ্ছেন। ইভেন টেসলার শোরুমও ইন্ডিয়াতে রয়েছে। তো এবার টেসলার কার ইন্ডিয়াতে যেটা বিক্রি হচ্ছে সেটার আর্নিংটা উনার কাছে পৌঁছে যাচ্ছে ইউএসএ তে। তো সেই আর্নিংটা কি ইন্ডিয়া জিএনপি তে ধরা হবে? উত্তরটা হচ্ছে না, ধরা হবে না, কারণ উনি ইন্ডিয়ার নর্মাল রেসিডেন্ট নন। সাথে সাথে প্রিয়াঙ্কা চোপড়া, যিনি
আপাতত ইউএসএ তেই সেটেলড রয়েছেন, ইন্ডিয়ান পাসপোর্ট হোল্ড করেন, তবে ইউএস তার রেসিডেন্স, তিনি ওখানে হলিউডে অ্যাক্টিং করছেন। সেখান থেকে উনি যা আর্ন করছেন সেটা কি আমাদের জিএনপিতে অ্যাড হবে? না, সেটা হবে না, কারণ উনি ইন্ডিয়ার নর্মাল রেসিডেন্ট নন। আরেকটা এক্সাম্পল, বিরাট কোহলি যদি ইন্ডিয়া থেকে অস্ট্রেলিয়াতে কোনো ম্যাচ খেলতে যান, তাহলে সেই ম্যাচের ফিজ হিসাবে উনি যেটা ইনকাম করছেন সেটা কি আমাদের জিএনপিতে অ্যাড হবে? উত্তরটা হচ্ছে হ্যাঁ, অ্যাড হবে, কারণ উনি টেম্পোরারিলি বাইরে গিয়ে ইনকাম করেছেন, তবে তিনি ইন্ডিয়ারই কিন্তু রেসিডেন্ট, তো অবশ্যই উনার ইনকামটা অ্যাড হবে। খেয়াল রাখবে বন্ধুরা, এই যে ফ্ল্যাগগুলো রয়েছে এগুলো দিয়ে আমি ইন্ডিকেট করছি যে এরা কোন দেশের সিটিজেন, কিন্তু ন্যাশনাল ইনকাম মেজার করার সময় সিটিজেনশিপ স্টেটাস কিন্তু ম্যাটার করে না। আলিয়া ভাট ব্রিটিশ সিটিজেন হওয়ার পরেও উনি যেহেতু ইন্ডিয়ার নর্মাল রেসিডেন্ট, উনার ইনকামটা কিন্তু আমাদের জিএনপিতে ক্যালকুলেট করা হচ্ছে। আবার প্রিয়াঙ্কা চোপড়া ইন্ডিয়ান সিটিজেন হওয়া সত্ত্বেও উনি যেহেতু ইউএস এর নর্মাল রেসিডেন্ট, উনার ইনকামটা আমাদের জিএনপিতে কিন্তু ক্যালকুলেট করা হচ্ছে না। তো খেয়াল রাখবে বন্ধুরা, ন্যাশনাল ইনকাম মেজার করার ক্ষেত্রে রেসিডেন্টশিপ ম্যাটার করে, সিটিজেনশিপ নয়। আচ্ছা, তো এই গ্রস ন্যাশনাল প্রোডাক্টের একটা টেকনিক্যাল ডেফিনেশন আছে। গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট থেকে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট কনভার্ট করা যায় কিভাবে? গ্রস ন্যাশনাল প্রোডাক্ট ইকুয়াল টু গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট প্লাস নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড। এই দুটো ফর্মুলা আছে জিএনপি থেকে জিডিপিতে কনভার্ট করতে গেলে, প্লাস এনএফআইএ অর্থাৎ নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড প্লাস করতে হয়। আবার জিডিপি থেকে জিএনপিতে কনভার্ট করতে গেলে নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড সাবস্ট্রাক্ট করতে হয়। এই ফর্মুলাগুলো এক্সাম পারপাসের জন্য ভেরি ইম্পর্টেন্ট, মুখস্থ করে নেন। আচ্ছা, তো এই নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রডটা কি জিনিস? ইকোনমিক্স বোঝার ক্ষেত্রে সবচেয়ে বেস্ট হয় যদি আমরা যে কোনো টার্মের ইংরেজি যে মানেটা সেটা আমরা বুঝতে পারি। তো নেট কথাটার মানে হচ্ছে টোটাল। ফ্যাক্টর ইনকাম এর আগে আমরা বহুবার সেটা আলোচনা করেছিলাম, আলোচনা করার সময় তোমাদের বলেওছিলাম যে ফ্যাক্টর ইনকাম কনসেপ্টটা ভালো করে মাথায় বসিয়ে নাও, কারণ বারংবার আমরা এই কনসেপ্টটা মেমোরাইজ করব। তো আবার বলে দিচ্ছি, নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড বলতে, ফ্যাক্টর ইনকাম বলতে স্পেসিফিক্যালি পড়ে যাচ্ছে লেবার থেকে যে ওয়েজেস আর্ন হয় সেটার নেট, ল্যান্ড থেকে যে রেন্ট আর্ন হয় সেটার নেট, ক্যাপিটাল থেকে ইন্টারেস্ট আর্ন হয় সেটার নেট, এবং এন্টারপ্রাইজ থেকে যে প্রফিট আর্ন হয় সেটার নেট। এগুলোকে ফ্যাক্টর ইনকাম, ফ্যাক্টর কস্ট, ফ্যাক্টর রিওয়ার্ডস, ফ্যাক্টর পেমেন্টসও বলা যেতে পারে। তো ফ্যাক্টর ইনকাম নিশ্চয়ই আমরা বুঝলাম, এবং ফ্রম অ্যাব্রড, অ্যাব্রড বলতে বিদেশ থেকে। তো দেখো, অনেক ইন্ডিয়ান আছে যারা বিদেশে পার্মানেন্টলি বসবাস করছে এবং ওখানে তারা ইনকাম করছে বা ফ্যাক্টর ইনকাম করছে, ল্যান্ড, লেবার, ক্যাপিটাল বা এন্টারপ্রেনিয়রশিপ লাগিয়ে ওরা টাকা ইনকাম করছে। আবার অনেক বিদেশিও আছে, ফরেনার্সও আছে যারা ইন্ডিয়াতে থেকে ফ্যাক্টর ইনকাম তারা করছে। নেট কথাটার মানে যারা ফরেনার্স রয়েছে ইন্ডিয়াতে এসে তারা ইকোনমিক অ্যাক্টিভিটি পারসিউ করছে বা ফ্যাক্টর ইনকাম করছে ইকোনমিক্সের ভাষায়, তারা যদি নর্মাল রেসিডেন্ট স্টেটাস হোল্ড না করে তাহলে তাদের ফ্যাক্টর ইনকামটা আমাদের দেশের ব্যালেন্স শিট থেকে মাইনাস হয়ে যাবে। আবার যারা ইন্ডিয়ানস রয়েছে বিদেশে টেম্পোরারিলি গিয়ে আর্ন করছে, তাদের ইনকামটা আমাদের দেশের ব্যালেন্স শিটে প্লাস হয়ে যাবে। নেট কথাটার মানে ওটাই, ভারতীয়রা বাইরে গিয়ে যেই টাকাটা ইনকাম করছে এবং বিদেশিরা ভারতে এসে যেই টাকাটা ইনকাম করছে তাদের যোগফল। এনএফআই এর কিছু ফর্মুলা আছে, সেমই জিনিস, তবে ভাষা আলাদা আলাদা ব্যবহার করা হয় বিভিন্ন বইতে। প্রথম ডেফিনেশনটা, এনএফআইএ ইকুয়াল টু ফ্যাক্টর ইনকাম রিসিভড ফ্রম অ্যাব্রড। ভারতীয়রা যারা বাইরে গিয়ে কাজ করছে টেম্পোরারিলি, তারা কিন্তু ইন্ডিয়ান রেসিডেন্টই, টেম্পোরারিলি তারা বাইরে গিয়ে কাজ করছে। ওই বিরাট কোহলি অস্ট্রেলিয়াতে গিয়ে যেমন ম্যাচ খেলছে, ওখানকার টাকাটা উনি যখন দেশে নিয়ে আসবেন ওটা আমাদের জিএনপিতে অ্যাড হবে। আবার ইলন মাস্ক ইন্ডিয়াতে তার টেসলা শোরুম থেকে যেই টাকাটা ইনকাম করছে সেটা যেহেতু ইউএসএ তে চলে যাচ্ছে সেটা মাইনাস হবে। এনএফআই এর আরেকটা ফর্মুলা হচ্ছে ফ্যাক্টর ইনকাম ফ্রম রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড, শুধু ইউএস বা অস্ট্রেলিয়া নয়, যেখানেই ইন্ডিয়ানসরা রয়েছে যারা ইন্ডিয়ারই নর্মাল সিটিজেন্স, তারা যেই টাকাটা ইনকাম করছে সেটা আমাদের জিএনপিতে প্লাস হবে। এবং যত ফরেনার্স আছে তারা ইন্ডিয়াতে বসে যদি টেম্পোরারিলি আর্ন করছে তাদের টাকাটা মাইনাস হবে। ফ্যাক্টর ইনকাম টু দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড। আরেকটা ডেফিনেশন, ইনকাম আর্নড অ্যাব্রড বাই নর্মাল রেসিডেন্টস অফ ইন্ডিয়া। যারা ইন্ডিয়ার নর্মাল রেসিডেন্ট তারা বিদেশ থেকে যেই টাকাটা আর্ন করছে, বিরাট কোহলি। আর ইনকাম আর্নড ইন ইন্ডিয়া বাই ফরেন রেসিডেন্ট, অর্থাৎ যারা বিদেশি ইন্ডিয়া থেকে আর্ন করছে তাদের ইনকামটা সাবস্ট্রাক্ট হবে, ইলন মাস্ক। তো মোটমাট তিনটে ফর্মুলাতেই একই কথা বলছে, বিদেশ থেকে যেই টাকাটা আমাদের দেশে ঢুকছে ওটার থেকে মাইনাস করব আমাদের দেশে টাকাটা যেটা বিদেশে চলে যাচ্ছে। তো আশা করি এই ফর্মুলাগুলো তোমরা বুঝতে পারলে। একই ফর্মুলার, জাস্ট ভাষাটা ডিফারেন্ট।
এক্সামে কি টাইপের বা কোন ফর্মুলাটা দিয়ে দেবে সেটা তো জানি না, তো সবগুলোই এখানে দিয়ে দিলাম, তোমাদের এটা মুখস্থ করতে হবে। আচ্ছা, এবার হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ এক্সাম ট্র্যাপস, যাতে এক্সামে যদি একটু প্যাঁচানো ঘোচানো কমপ্লিকেটেড কোয়েশ্চেন আসে তোমরা যাতে সেই ফাঁদে না পড়ো। তো জিডিপি এবং জিএনপির মধ্যে একটা ছোট্ট কম্প্যারিজন। তো জিডিপি জিজ্ঞেস করে যে প্রডিউসড হোয়ার, আর জিএনপি জিজ্ঞেস করে প্রডিউসড বাই হুম। জিডিপি তাদের ইনকামটা ইনক্লুড করে যাদের ইনকামটা জেনারেট হয়েছে আমাদের ডোমেস্টিক টেরিটরিতে, ইন্ডিয়ার ডোমেস্টিক টেরিটরিতে যদি সে আর্ন করেছে সেটা জিডিপিতে ইনক্লুডেড হবে। সে ইন্ডিয়ার সিটিজেন না হোক, সে ইন্ডিয়ার নর্মাল রেসিডেন্ট না হোক, কিন্তু ইন্ডিয়ান টেরিটরিতে সে যদি আয় করেছে তাহলে সেটা জিডিপিতে গণনা করা হবে। কিন্তু জিএনপির ক্ষেত্রে নর্মাল রেসিডেন্টরা যে ইনকামটা করছে সেইটা গণনা হবে। ইন্ডিয়াতে কোনো বিদেশি থাকুক কি ইন্ডিয়াতে কোনো ইন্ডিয়ান থাকুক, তারা যদি ইন্ডিয়াতে থেকে 1 বছরের বেশি থেকে ইকোনমিক অ্যাক্টিভিটি পারসিউ করছে তাহলে সেটা জিএনপিতে কাউন্ট হবে। তো জিডিপিতে পরিষ্কার ব্যাপার, লোকেশন ম্যাটার করে, ইন্ডিয়ার ভিতরে করছে কি বাইরে করছে। ইন্ডিয়ার ভিতরে যেটা করছে সেটা জিএনপিতে ইনক্লুডেড, ইন্ডিয়ার বাইরে যে ইনকামটা হচ্ছে সেটা জিডিপি থেকে এক্সক্লুডেড। আর জিএনপিতে ইন্ডিয়ার যদি সে রেসিডেন্ট হয় তাহলে সেটা আমাদের জিএনপিতে ইনক্লুড হবে, ইন্ডিয়ান রেসিডেন্ট যদি না হন তাহলে আমাদের জিএনপিতে ইনক্লুড হবে না। তো জিডিপি টেরিটরি দেখে, জিএনপি রেসিডেন্টশিপ দেখে। সিটিজেনশিপের সাথে কিন্তু কোনো সম্পর্ক নেই, এই কথাটা বারবার আমি বলছি কারণ কনফিউজিং কোয়েশ্চেন এটাতে আসে। চলো আরো ভালো করে বুঝে নিই যাতে আবারও কোনো এক্সাম ট্র্যাপে তোমরা না ফাঁসো। জিডিপি ভার্সেস জিএনপিতে দুটোতেই কমন কোনটা রয়েছে, ইন্ডিয়ান যারা ইন্ডিয়াতে বসবাস করছে অর্থাৎ ইন্ডিয়ার নর্মাল রেসিডেন্ট এবং ইন্ডিয়াতে তারা কোনো ইকোনমিক অ্যাক্টিভিটি পারসিউ করছে, ভারতে বসবাস এবং ভারতে তার আয়, তো তাদের ইনকামটা জিডিপি এবং জিএনপি দুটোতেই ক্যালকুলেট করা হবে বা ইনক্লুড করা হবে। ফর এক্সাম্পল মুকেশ আম্বানি বা ইন্ডিয়ার যে যারা টিচার্স রয়েছে, ইন্ডিয়ান বিজনেসেস যেগুলো রয়েছে, বা শাহরুখ খানের এক্সাম্পলটা ভাবতে পারো। এইবার শুধু জিডিপিতে ক্যালকুলেট করা হবে যাই ফরেনার্সরা ইন্ডিয়াতে থেকে ইকোনমিক অ্যাক্টিভিটি পারসিউ করছে, যেমন ইলন মাস্ক টেসলা কার যেগুলো ইন্ডিয়াতে বিক্রি করছে সেই ইনকামটা জিডিপিতে ক্যালকুলেট হবে, বা কোনো ফরেন ইঞ্জিনিয়ার যদি ইন্ডিয়াতে থেকে কাজ করছে তার ইনকামটা জিডিপিতে ইনক্লুড হবে। তবে জিএনপিতে ইনক্লুড হবে ইন্ডিয়ানসরা যারা বিদেশে থেকে ইনকাম করছে বা বিদেশ থেকে ইনকাম করছে, কিন্তু টেম্পোরারি, সে ইন্ডিয়ারই নর্মাল রেসিডেন্ট কিন্তু টেম্পোরারিলি অর্থাৎ 1 বছরের কম টাইম সে বিদেশে গিয়ে ইনকাম করছে, তো তার আয়টা কিন্তু জিএনপিতে ইনক্লুড হবে। বিরাট কোহলি যিনি অস্ট্রেলিয়াতে ম্যাচ খেলে ইনকাম করলেন, বা একটা ইন্ডিয়ান কোম্পানি বিদেশ থেকে যেই ইনকামটা করে। তো জিডিপি বলতে এই সার্কেলটা রেড এবং গ্রিন, আর জিএনপি বলতে এই সার্কেলটা গ্রিন এবং ব্লু। ভালো করে পজ করে এই ইনফোগ্রাফিকটা ঠিক করে পড়ে নাও। আরেকটা এক্সাম ট্র্যাপ, জিডিপি এবং জিএনপির মধ্যে একটা কম্প্যারেটিভ অ্যানালিসিস, বিশেষ করে ইন্ডিয়ার ক্ষেত্রে কোনটা বেশি জিডিপি না জিএনপি সেটা আমরা বুঝবো। তো ফর এক্সাম্পল বিরাট কোহলি অস্ট্রেলিয়াতে ম্যাচ খেলে 20 লাখ টাকা ধরো ইনকাম করেছে তার ম্যাচ ফি হিসাবে, তো তার সেই ইনকামটা আমাদের জিএনপিতে প্লাস হলো। 20 লাখ ইনকামটা আমাদের জিএনপিতে প্লাস হলো কারণ সে ইন্ডিয়ান রেসিডেন্ট যে বিদেশে গিয়ে টেম্পোরারিলি ইনকাম করেছে। নেক্সট এক্সাম্পল ইলন মাস্ক, যিনি আমেরিকার নর্মাল রেসিডেন্ট, তিনি ইন্ডিয়াতে টেসলা শোরুম থেকে যেই টাকাটা ইনকাম করছেন সেটা আমাদের জিএনপিতে অ্যাড হবে না, বিকজ সেই প্রফিটের টাকাটা ইলন মাস্ককে ইউএসএ তে পাঠিয়ে দেওয়া হবে বা চলে যাবে। তো সেই ক্ষেত্রে 12 লাখ যদি তার আর্নিং হয়েছে সেটা আমাদের জিএনপি থেকে মাইনাস হয়ে যাবে। তো এনএফআইএ কিভাবে ক্যালকুলেট করব, বিরাট কোহলি যে 20 লাখ টাকা অস্ট্রেলিয়া থেকে ইনকাম করলো মাইনাস ইলন মাস্ক 12 লাখ টাকা যেটা ইন্ডিয়া থেকে ইনকাম করলো। তো এই ক্ষেত্রে এনএফআই এর রেজাল্ট পজিটিভ, অর্থাৎ 8 লাখ টাকা আমাদের গেইন হলো। নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড 8 লাখ টাকা আমাদের হলো। যদি আমাদের জিডিপি ধরে নাও 100 লাখ টাকা, তার সাথে এনএফআইএ প্লাস হলো 8 লাখ টাকা, তো আমাদের জিএনপি হয়ে গেল 108 লাখ টাকা। তো এটা একটা এক্সাম্পল যেখানে জিএনপি জিডিপি থেকে বেশি হচ্ছে। কেন? কারণ ইন্ডিয়ান রেসিডেন্টরা বাইরে থেকে বেশি ইনকাম করছে কম্পেয়ার টু যারা ফরেন রেসিডেন্ট ইন্ডিয়া থেকে ইনকাম করছে। তো জিএনপি যদি জিডিপি থেকে বেশি হয় তাহলে সেটা পজিটিভ এনএফআইএ, অর্থাৎ জিডিপির সাথে এনএফআইএ প্লাস করে আমরা জিএনপি পাবো। যদি জিএনপি জিডিপি থেকে কম হয় মানে নেগেটিভ এনএফআইএ, তাহলে সেটা আমরা জিডিপি থেকে মাইনাস করে জিএনপি ফিগারটা আমরা পাবো। এখন ইন্ডিয়ার ক্ষেত্রে কোনটা প্রযোজ্য প্র্যাকটিক্যালি? তো দেখো যেই এক্সাম্পলটা আমরা ডিসকাস করলাম, বিরাট কোহলি 20 লাখ টাকা বাইরে থেকে ইনকাম করলো আর ইলন মাস্ক 12 লাখ টাকা ইন্ডিয়া থেকে ইনকাম করলো, এটা কিন্তু ইমপ্র্যাকটিক্যাল এক্সাম্পল, রিয়ালিটিতে এরকম হয় না। রিয়ালিটিতে যেটা হয়, বিদেশি কোম্পানিরা ইন্ডিয়াতে ভারী টাকা ইনভেস্ট করে ইন্ডিয়া থেকে প্রচুর প্রফিট কামায়, কারণ ইন্ডিয়ার পপুলেশনই এত বড়,
যে ইন্ডিয়া তাদের জন্য একটা বিশাল বড় মার্কেট। তো ইন্ডিয়া থেকে সেই প্রফিটের টাকাগুলো বেরিয়ে যায় অনেক বেশি কম্পেয়ার টু ইন্ডিয়ানসরা বিদেশ থেকে যত টাকা ইনকাম করে। তো ইন্ডিয়ার ক্ষেত্রে এনএফআইএ জেনারেলি নেগেটিভ হয়, যার জন্যে ইন্ডিয়া জিএনপি জিডিপি থেকে কম হয়। অর্থাৎ এই ফর্মুলাতে এনএফআইএটা আলটিমেটলি মাইনাসে আসে, প্লাসে নয়। তো ইন্ডিয়ার জন্য ফর্মুলাটা হচ্ছে জিডিপি মাইনাস এনএফআইএ ইকুয়াল টু জিএনপি। জিডিপি থেকে জিএনপি ইন্ডিয়ার কম। তো কনফিউজ করবে না বন্ধুরা, এমনিতে নর্মাল ফর্মুলাটা হচ্ছে জিডিপি প্লাস এনএফআইএ ইকুয়াল টু জিএনপি। তবে কোয়েশ্চেনে যদি এমন জিজ্ঞেস করে ফর ইন্ডিয়া এই ফর্মুলাটা কি হবে, সেই ক্ষেত্রে এখানে সাইনটা কিন্তু মাইনাস হয়ে যাবে, কারণ আমাদের নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রডটা ইন্ডিয়ার জন্য নেগেটিভ। আশা করি এটা মনে থাকবে এবং এক্সামে যেমনই কোয়েশ্চেন আসুক না কেন কনফিউজ হবে না। আচ্ছা, আরেকটা এক্সাম ট্র্যাক বন্ধুরা, অনেক পুরনো বইতে বা কোয়েশ্চেন পেপারে আমরা জিএনপি 3টে কম্পোনেন্ট দেখতে পারবো, বা সেই 3টে কম্পোনেন্ট থেকে কোয়েশ্চেন আসে। সেগুলো কি কি? এই ইনকাম ফ্রম অ্যাব্রড, নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রডের মধ্যে ইনকাম ফ্রম অ্যাব্রড ওটার আন্ডারে 3টে জিনিসকে ধরা হয়। একটা হচ্ছে ইন্টারেস্ট অন এক্সটার্নাল লোনস, দ্বিতীয় প্রাইভেট রেমিটান্সেস, তৃতীয় এক্সটার্নাল গ্রান্টস। এখন বন্ধুরা, এই 3টে কম্পোনেন্ট কিন্তু এখন মডার্ন ন্যাশনাল ইনকাম অ্যাকাউন্টিং প্র্যাকটিস অনুযায়ী আর এই ডেফিনেশনটা ফলো করা হয় না, নট ফলোড। এটা ব্যাকডেটেড হয়ে গেছে, তবে এক্সামে অনেক সময় পুরনো কোয়েশ্চেন তুলে দিয়ে দেয় বা বইগুলোও সেরকম ভাবে আপডেট হয়নি, তাই আমি এটা ডিসকাস করে দিচ্ছি। তবে খেয়াল রাখবে এই ডেফিনেশনটা প্রযোজ্য নয়, এবং আমরা এটাও জানবো কেন প্রযোজ্য নয়। আচ্ছা, তো এই 3টের মধ্যে চলো এক এক করে বোঝা যাক এক্সাম্পলের মাধ্যমে। তোমাদের জন্য আমি কিছু নিউজ পেপার ক্লিপিংস নিয়ে এসেছি। প্রথমটা তো খুবই রিসেন্ট, জুন 20, 2026 এর নিউজ, যেখানে ওয়ার্ল্ড ব্যাংক থেকে ইন্ডিয়া 1.5 বিলিয়নের লোন নিয়েছে কিছু স্ট্রাকচারাল রিফর্মস করার জন্য বা প্রাইভেট সেক্টর জবস এনকারেজ করার জন্য। তো ইন্ডিয়া ওয়ার্ল্ড ব্যাংক থেকে লোন নিয়েছে, তার মানে সেই লোনটা চোকাতে হবে, সেই লোনের বিহাজ ইন্টারেস্ট ওয়ার্ল্ড ব্যাংককে পে করতে হবে, অর্থাৎ টাকা আমাদের ইন্ডিয়া থেকে বেরিয়ে যাবে। তেমনই আরেকটা এক্সাম্পল, এটা একটু পুরনো নিউজ, আগের বছরের, যেখানে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকও ইন্ডিয়াকে $846 মিলিয়ন লোন দিয়েছে। তো এটাও ইন্ডিয়া লোন নিয়েছে, অর্থাৎ চোকাতে হবে, অর্থাৎ ইন্টারেস্ট দেশ থেকে বেরিয়ে যাবে, ইন্ডিয়া থেকে টাকা বেরিয়ে যাবে। তো এটা এক্সাম্পল, ইন্ডিয়া ইন্টারন্যাশনাল এজেন্সিগুলো থেকে লোন নিচ্ছে, যেটার ইন্টারেস্টটা আমাদের ব্যালেন্স শিটে নেগেটিভ কাউন্ট হবে, কারণ সেটা আমাদেরকে পে করতে হবে, টাকাটা দেশের বাইরে চলে যাবে। আবার উল্টো এক্সাম্পলও হয়, যেমন ইন্ডিয়া গভর্নমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট বলছে যে ইন্ডিয়া নাকি অ্যাবাউট $32 বিলিয়ন লোন দিয়েছে 68 কান্ট্রিকে তাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করার জন্য। তাদের মধ্যে মেইনলি বাংলাদেশকে, নেপালকে, শ্রীলঙ্কাকে, মিয়ানমার এবং মলদ্বীপসকে এত টাকার লোন দিয়েছে, লাইন অফ ক্রেডিট দিয়েছে। তো লোন যখন দিয়েছে, তাহলে সেটার ইন্টারেস্টটা আমরা পাবো, আমরা লোন দিয়েছি, ইন্টারেস্ট আমরা পাবো, সেটা আমাদের ব্যালেন্স শিটে প্লাস হিসাবে কাউন্ট হবে। তো এগুলোই হচ্ছে ইন্টারেস্ট অন এক্সটার্নাল লোনস। ইন্ডিয়া যদি বিদেশি কোনো এজেন্সি বা কান্ট্রি থেকে লোন নেয় ভার্সেস ইন্ডিয়া যদি বিদেশি কোনো কান্ট্রি বা এজেন্সিকে লোন দেয়। এখন এটা নেট রেজাল্ট সাধারণত ইন্ডিয়ার জন্য নেগেটিভই হয়। আমরা যত লোন নিই বা ইন্টারেস্টে আমরা যত টাকা দিই, তার থেকে অনেক কম সংখ্যায় হচ্ছে আমরা কত লোন দিই বা সেখান থেকে ইন্টারেস্ট আমরা কি আর্ন করি। তো জেনারেলি এটা নেগেটিভেই পড়ে, আমরা অনেক বেশি টাকা লোন নিই এবং ইন্টারেস্টের টাকা আমাদের দেশ থেকে বেরিয়ে যায়। আচ্ছা, বাকি দুটো বোঝা যাক, প্রাইভেট রেমিটান্সেস বা এক্সটার্নাল গ্রান্টস কি জিনিস হয়। তো বন্ধুরা, এটা আবার একটা এক্সাম্পলের মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করব প্রাইভেট রেমিটান্সেস কি জিনিস হয়। আচ্ছা, প্রিয়াঙ্কা চোপড়া যিনি ইউএসএ তে আছেন, ওখানে ইনকাম করছেন, তিনি তার বোন পরিণীতি চোপড়াকে তার বিয়েতে যদি গিফট পাঠান, নিশ্চয়ই পাঠিয়েছেন, সেটাকে প্রাইভেট রেমিটান্সের আন্ডারে ধরা হবে। আবার একজন সফটওয়্যার প্রফেশনাল যে ইন্ডিয়ান সিটিজেন, সে ইউএসএ তে বসে টাকা ইনকাম করে তার বয়স্ক মা বাবাকে ইন্ডিয়াতে সেই টাকাটা বা সেই টাকার অ্যামাউন্ট কিছু পাঠাচ্ছে। তো এই টাকাটাও কিন্তু প্রাইভেট রেমিটান্সের আন্ডারে পড়ে যায়। তো ইকোনমিক্সে অ্যাকচুয়ালি বন্ধুরা দুটো টাইপের ইনকাম বা পেমেন্টস হয়, একটা যেটাকে বলে ফ্যাক্টর পেমেন্টস, আরেকটাকে বলে হচ্ছে ট্রান্সফার পেমেন্টস। তো ফ্যাক্টর পেমেন্টস যেগুলো এই ফ্যাক্টরস অফ প্রোডাকশন অর্থাৎ ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, এন্টারপ্রেনিয়রশিপ লাগিয়ে মানুষে আর্ন করে, ওয়েজ, রেন্ট, ইন্টারেস্ট বা প্রফিটের মাধ্যমে, অর্থাৎ কাজ করে টাকা ইনকাম করে, সেটা হচ্ছে ফ্যাক্টর পেমেন্টস। আর যে দ্বিতীয়টা ট্রান্সফার পেমেন্টস, এগুলো হচ্ছে মানুষে কোনো খাটনি না করে, কাজ না করে যেই টাকাটা পায়, অর্থাৎ সেটা রেমিটান্সের মাধ্যমে হতে পারে, গিফটের মাধ্যমে হতে পারে, অন্য কোনো দেশের
থেকে অনুদান গ্রান্টসের মাধ্যমে হতে পারে, ডোনেশনের মাধ্যমে হতে পারে, বা ইভেন ভারত সরকার তাদের এক্স এমপ্লয়ীদের পেনশনের মাধ্যমে যেই টাকাটা দেয় সেগুলো ট্রান্সফার পেমেন্ট, কারণ এই টাকাগুলো পাওয়ার জন্য সরাসরি তাদেরকে কাজ করতে হয়নি। তো ফ্যাক্টর পেমেন্টস অর্থাৎ যেগুলো আর্নড ইনকাম, খাটনি করে টাকা ইনকাম করা হয়েছে, সেগুলোকে আমরা ন্যাশনাল ইনকামে ইনক্লুড করি, এনএফআইএ তে ইনক্লুড করি। কিন্তু ট্রান্সফার পেমেন্ট যেই টাকাগুলো পাওয়ার জন্য কোনো খাটনি করতে হয়নি সেগুলোকে আমরা এনএফআইএ তে ইনক্লুড করি না। আর একটু ভালো করে বোঝা যাক, তো তেমনই আমরা ফরেন থেকেও দুটো টাইপের রিসিট আমাদের হয়, একটা হয় ফ্যাক্টর রিসিট আর একটা হয় ট্রান্সফার রিসিট। ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড বা ফ্যাক্টর রিসিট ফ্রম অ্যাব্রড যাই বলো না কেন, ফ্যাক্টর পেমেন্টস ফ্রম অ্যাব্রড সেটা মানে আবারও যেই টাকাটা খাটনি করে বা ফ্যাক্টরস অফ প্রোডাকশন লাগিয়ে আর্ন করা হয়েছে সেটা এনএফআইএ তে আমাদের ইনক্লুড হবে। আর যেগুলো ট্রান্সফার রিসিটস, যেগুলো বিনা কোনো খাটনিতে এমনি ফ্রি ফকটে চলে এসছে, সেটা এনএফআইএ তে ইনক্লুড হবে না। মানে রাহুল বলে একজন দুবাইতে থাকে এবং সেখানে সে ইনকাম করে, সে ইন্ডিয়ান রেসিডেন্ট কিন্তু টেম্পোরারিলি দুবাইতে থেকে সে ইনকাম করছে, সেটা কি আমাদের জিএনপি বা এনএফআইএ তে অ্যাড হবে? ইয়েস, কারেক্ট, ইনক্লুডেড ইন এনএফআইএ। বাট তার সেই 1 লাখ টাকা ইনকামের মধ্যে সে যদি 50,000 টাকা তার বাবা মাকে ইন্ডিয়াতে পাঠায়, সেটা কি আমাদের এনএফআইএ তে অ্যাড হবে? না, অ্যাড হবে না বন্ধুরা। এই টাকা পাঠানো উইদাউট এনি গুড অর সার্ভিস ইন রিটার্ন, এটাকেই বলে হচ্ছে ট্রান্সফার পেমেন্ট। তো এটা এনএফআইএ তে আমরা ক্যালকুলেট করি না। হ্যাঁ, যখন সেটা ফ্যাক্টর ইনকাম ছিল, অর্থাৎ বিদেশি কোম্পানি যেখানেই রাহুল কাজ করে সেখান থেকে তিনি যেই স্যালারিটা পেলেন 1 লাখ টাকা, সেটা আমাদের জিএনপি তে আমরা ইনক্লুড করলাম, কিন্তু তার মধ্যে থেকে তার বাবা মাকে যেই টাকাটা পাঠালো ফ্রি অফ কস্ট, সেটা কিন্তু আমরা এনএফআইএ তে ইনক্লুড করলাম না। তো বোঝা গেল, ডাবল কাউন্টিং যাতে এখানে অ্যাভয়েড করা যায়। অলরেডি যখন সে আর্ন করেছিল সেটা ইনক্লুড করে দেওয়া হয়েছে, তাই জন্য সে আর্নিং এর মধ্যে সে তার বাবা মাকে কত টাকা পাঠাবে সেটা কিন্তু এনএফআইএ তে ইনক্লুড হবে না। তো তাহলে দ্যাট ব্রিংস আস টু এই ওল্ড টেক্সট বুকে যেই কম্পোনেন্ট অফ ইনকাম ফ্রম অ্যাব্রড গুলো রয়েছে সেগুলো দেখো। ইন্টারেস্ট অন এক্সটার্নাল লোনস, এগুলো অলরেডি আমরা এনএফআইএ তে ক্যালকুলেট করি, কারণ এগুলো ফ্যাক্টর ইনকাম। এখানে আমরা ক্যাপিটাল আইদার লোনে নিয়েছি কি দিয়েছি, সেখান থেকে আমাদের ইন্টারেস্ট এসছে কি গেছে। তো ক্যাপিটাল ইজ আ ফ্যাক্টর অফ প্রোডাকশন, তো ওখান থেকে ইন্টারেস্ট যেটা আমরা রিসিভ করেছি বা দিয়েছি সেটা ফ্যাক্টর ইনকাম। তো অলরেডি এনএফআইএ তে এগুলো ইনক্লুডেড আছে। আর এই প্রাইভেট রেমিটান্স বা এক্সটার্নাল গ্রান্ট, প্রাইভেট রেমিটান্স প্রিয়াঙ্কা চোপড়া নিজের বোনকে গিফট পাঠালো, বা সফটওয়্যার প্রফেশনাল নিজের বাবা মাকে তার ইনকামের পোর্শন পাঠালো, বা এক্সটার্নাল গ্রান্ট অন্য দেশের থেকে আমরা ডোনেশনে টাকা পেয়েছি, মানে কোনো খাটনি ছাড়া টাকা পেয়েছি, সেগুলোকে ট্রান্সফার পেমেন্ট ধরা হয় এবং ওগুলোকে এনএফআইএ তে ইনক্লুড করা হয় না। এনএফআইএ কি জিনিস আবার একটু মনে করিয়ে দিচ্ছি। নেট মানে হচ্ছে ওটাই, বিদেশিরা ইন্ডিয়া থেকে যে আর্নিংটা করছে, আবার ইন্ডিয়ানসরা বিদেশ থেকে যে আর্নিংটা করছে। এখানে বিদেশি বলতে বিদেশি রেসিডেন্টস, আর ইন্ডিয়ান বলতে ইন্ডিয়ান রেসিডেন্টস, সিটিজেন্স নয়। তো এই ফ্যাক্টর ইনকাম যেগুলো করছে, অর্থাৎ নেট ওয়েজেস, নেট রেন্ট, নেট ইন্টারেস্ট, নেট প্রফিট, সেগুলোই শুধুমাত্র এনএফআইএ তে অ্যাড হয়। ফ্যাক্টর ইনকাম গুলো অ্যাড হয়, ট্রান্সফার ইনকাম গুলো নয়। তো ওই পুরোনো ডেফিনেশনের থেকে যেটা ইনক্লুড করা, অর্থাৎ ইন্টারেস্ট অন এক্সটার্নাল লোনস, সেটা অলরেডি মডার্ন ডেফিনেশনে ইনক্লুড করা আছে। আর বাকি এই প্রাইভেট রেমিটান্স বা এক্সটার্নাল গ্রান্টস, সেগুলো ইনক্লুড করা হয় না। তাই জন্য মডার্ন ন্যাশনাল ইনকাম অ্যাকাউন্টিং প্র্যাকটিসে বা এখনকার ডেফিনেশন অনুযায়ী এইটা রিডান্ডেন্ট হয়ে গেছে, পুরনো হয়ে গেছে। তবুও এক্সামে মাঝে মাঝে জিজ্ঞেস করে নেয়, তাই আমি তোমাদের কভার করে দিলাম। অলরাইট বন্ধুরা, তো ন্যাশনাল ইনকাম অ্যাগ্রিগেটস এর মধ্যে আমরা আগের ভিডিওতে জিডিপি আলোচনা করেছিলাম, আজকে জিএনপি আমরা খুব ভালোভাবে আলোচনা করে নিলাম। এর পরের ভিডিওতে আমরা আলোচনা করব নেট ডোমেস্টিক প্রোডাক্ট এবং নেট ন্যাশনাল প্রোডাক্ট কাকে বলে। এগুলো সবই স্ট্যাটিস্টিক্যাল অ্যাপ্রক্সিমেশনস অফ ওভারঅল ইকোনমি, কারণ এক্স্যাক্ট ন্যাশনাল ইনকাম ক্যালকুলেট করা সম্ভব নয়। চলো দেখা যাক কি শিখলে আজকের ভিডিওতে। কিছু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স 1 2 3 4 5। তো কোয়েশ্চেন 1 বলেছে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট জিএনপি ক্যান বি ডিফাইন্ড অ্যাজ। তো বন্ধুরা এটা স্ট্রেট আপ ডেফিনেশন থেকে জিজ্ঞেস করে দিয়েছে এবং প্রথম অপশনটাই এখানে একদম কারেক্ট দাঁড়াচ্ছে, জিডিপি প্লাস এনএফআইএ হচ্ছে জিএনপি দেয়। আচ্ছা, বলেছিলাম ইন্ডিয়ার ক্ষেত্রে এই সাইনটা কিন্তু নেগেটিভ হবে, তবে এখানে কিন্তু স্পেসিফিক্যালি কোথাও বলে দেওয়া নেই যে ইন্ডিয়ার ক্ষেত্রে এই ফর্মুলাটি কি, তাই জন্য এই অপশনটা কিন্তু কারেক্ট নয়। যদি বলে দিত কোয়েশ্চেনে ইন্ডিয়ার জন্য এই ফর্মুলাটা কি, তাহলে এই অপশনটা আমরা কনসিডার করতে পারতাম। এটা ইন জেনারেল ইকোনমিক ফর্মুলা জিজ্ঞেস করেছে, হুইচ ইজ ওয়াই অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। কনগ্রাচুলেশনস যারা সঠিক উত্তর দিয়েছো কমেন্ট সেকশনে। নেক্সট কোয়েশ্চেন পড়ে নাও 1 2 3 4 5। আশা করি কমেন্টে তোমরা এতক্ষণে উত্তরটা দিয়ে দিয়েছো। কোয়েশ্চেনে জিজ্ঞেস করেছে হুইচ অফ দ্য ফলোইং ইজ ইনক্লুডেড ইন জিএনপি বাট নট ইন জিডিপি। ওই ভেন ডায়াগ্রামটা খেয়াল রাখো,
আমি এই জন্যই বারবার এই পয়েন্টটা এমফাসাইজ করেছিলাম, বিকজ এখান থেকে কোয়েশ্চেন আসে। তো কনগ্রাচুলেশন যারা এখানে উত্তর দিয়েছো, অর্থাৎ বি, ইনকাম আর্নড বাই নর্মাল রেসিডেন্টস। কোয়েশ্চেন 3 জিজ্ঞেস করেছে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট ফোকাসেস অন 1, 2, 3, 4, 5। তো এখানেও বন্ধুরা উত্তরটা ইনকাম ফ্রম নর্মাল রেসিডেন্টস রিগার্ডলেস অফ লোকেশন। তো কনগ্রাচুলেশন যারা উত্তর দিয়েছো, বি ইজ দ্য কারেক্ট আনসার। কোয়েশ্চেন 4 পড়ে নাও। 1, 2, 3, 4, 5। আচ্ছা, এটা মাল্টিপল স্টেটমেন্ট কোয়েশ্চেন এবং এখানে কারেক্ট অপশনটা সিলেক্ট করতে বলেছে। চলো এক এক করে দেখে নিই। উইথ রেফারেন্স টু জিএনপি কনসিডার দ্য ফলোইং। ইট মেজার্স আউটপুট প্রডিউসড বাই নর্মাল রেসিডেন্টস। একদম সঠিক উত্তর। নেক্সট স্টেটমেন্ট, প্রোডাকশন টেকিং প্লেস আউটসাইড দ্য ডোমেস্টিক টেরিটরি মে বি ইনক্লুডেড। একদম মে বি ইনক্লুডেড কেন? যদি নর্মাল রেসিডেন্ট হয়, তারা যদি রেসিডেন্ট অফ ইন্ডিয়া হয়, তারা টেম্পোরারিলি বাইরে গিয়ে যদি ইনকাম করে, সেটাও আমাদের জিএনপিতে অ্যাড হবে। ফর এক্সাম্পল বিরাট কোহলি। কারেক্ট স্টেটমেন্ট এটা। নেক্সট স্টেটমেন্ট 3 বলছে প্রোডাকশন বাই ফরেনার্স ইনসাইড ইন্ডিয়া মে বি এক্সক্লুডেড। একদম আবারও মে বি কেন? 1 বছর বা তার বেশি যদি সে ইন্ডিয়াতে বসবাস করছে এবং ইকোনমিক অ্যাক্টিভিটি পারসিউ করছে, তাহলে ইন্ডিয়ার জিএনপিতে তার ইনকামটা অ্যাড হবে। হাউএভার যদি 1 বছরের কম সে ইন্ডিয়াতে থেকে ইকোনমিক অ্যাক্টিভিটি পারসিউ করছে, তাহলে সেই ক্ষেত্রে ওটা এক্সক্লুড করে দেওয়া হবে। তো মেবি শব্দগুলোর তাৎপর্য হচ্ছে এটাই। তো এনিওয়ে এখানে স্টেটমেন্টটা কারেক্টই আছে, যদিও এখানে 1 বছরের বেশি বা কম এসব বলে দেওয়া নেই, কিন্তু ইন জেনারেল সেন্সে ফরেনাররা এখানে টেম্পোরারিলি আর্ন করতে আসে। আচ্ছা, তো ডি ইজ দ্য কারেক্ট আনসার। তো কনগ্রাচুলেশনস যারা সঠিক উত্তর দিয়েছো, ডি 1, 2 and 3। নেক্সট কোয়েশ্চেন পজ করে পড়ে নাও। 1, 2, 3, 4, 5। আচ্ছা, কোয়েশ্চেনে জিজ্ঞেস করেছে অ্যান ইন্ডিয়ান ইঞ্জিনিয়ার আর্নস 10 লাখ ইন অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়াতে গিয়ে একজন ইন্ডিয়ান ইঞ্জিনিয়ার 10 লাখ টাকা ইনকাম করেছে। তারপরে অ্যান অস্ট্রেলিয়ান ইঞ্জিনিয়ার আর্নস 4 লাখ ইন ইন্ডিয়া। তো তাহলে নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড কত হবে? তো ইন্ডিয়ান ইঞ্জিনিয়ার যে অস্ট্রেলিয়াতে আর্ন করে, সে হচ্ছে ইন্ডিয়ান রেসিডেন্ট হচ্ছে। ইয়েস, ইন্ডিয়ান রেসিডেন্ট সে তো হচ্ছে। আবার একজন অস্ট্রেলিয়ান ইঞ্জিনিয়ার যে ইন্ডিয়াতে কাজ করে 4 লাখ টাকা কামাচ্ছে, সে কি রেসিডেন্ট হচ্ছে? না, সে ইন্ডিয়ার রেসিডেন্ট নয়। তাহলে এনএফআইএ হচ্ছে আমাদের নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড, অর্থাৎ 10 লাখ টাকা যেটা ইন্ডিয়াতে আসলো মাইনাস 4 লাখ টাকা ইকুয়াল টু 6 লাখ রুপিস। তো বি ইজ দ্য কারেক্ট আনসার। কনগ্রাচুলেশন যারা এই কোয়েশ্চেনটা উত্তর করতে পেরেছো। অ্যান্ড এই লাস্ট কোয়েশ্চেনটা তোমাদের জন্য ছেড়ে দিচ্ছি। পজ করে পড়ে নেবে এবং কমেন্ট সেকশনে উত্তর করবে। যদি 1 লাইনের এক্সপ্লেনেশন দিতে পারো, তাহলে আমি আরো বেশি গর্বিত হব যে আজকের এই শর্ট ডিসকাশনটা তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। And that brings us to the end of this video বন্ধুরা। থ্যাংক ইউ যারা এতক্ষণ ভিডিওটা বিশেষ করে শেষ পর্যন্ত দেখলে। আমি সমস্ত রকম ভাবে এক্সপ্লেন করার চেষ্টা করলাম যাতে তোমরা এক্সামে কোনো মতেই কনফিউজড না হও। যতই কমপ্লিকেটেড কোয়েশ্চেন দিক না কেন, তোমাদের কাছে সেগুলো জলের মতো যেন পরিষ্কার হয়। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। কমেন্টে উত্তরগুলো লিখবে, তোমাদের ফিডব্যাক লিখতে পারো এবং এমন কোনো টপিক অফ ইকোনমি যেখানে তোমাদের কনফিউশন থাকে, তোমরা সেটা লিখতে পারো। আমি এরকমই ভিডিও এনে সেগুলো ক্লিয়ার করব। আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।